রিমার বুকের ভেতর অদ্ভুত এক ভয় হানা দিল। তার দেরি সত্যিই যদি শাহেদকে অন্য কারো করে দেয়, যদি সে অন্য কাউকে ভালোবেসে ফেলে কিংবা বিয়ে করে ফেলে, তখন কি হবে? কিন্তু শাহেদ তার শিক্ষক, ছাত্রী হয়ে তাকে হুট করেও বা প্রেম নিবেদন কিভাবে করবে সে? এ তো এক প্রকার বেয়াদবি হয়ে দাঁড়াবে। আর তাছাড়া সে এখনো জানে না শাহেদ তাকে পছন্দ করে কিনা। সে শাহেদকে সরাসরি নিজের মনের কথা জানানোর পর লোকটা যদি তাকে প্রত্যাখ্যান করে, কলেজের অন্য প্রভাষকদের নিকট বলে কিংবা প্রধান অধ্যক্ষের নিকট নালিশ করে, তখন আবার মনের কথা মনে চেপে রাখলেও সারা জীবন একটা আফসোস কুড়ে কুড়ে খাবে, শাহেদকে না পাওয়ার আফসোস। তখন তার মনে হবে একমাত্র তার বলতে না পারার কারণে সে শাহেদকে হারিয়েছে, তার ভালোবাসা হারিয়েছে। নিজের মনের কথা জানানোর পর শাহেদ তো তাকে নাও ফেরাতে পারত। বড্ড দোটানায় পড়ল মেয়েটা। কি করবে, কোন দিকে যাবে ভেবে উঠতে পারল না ঠিক। তখনই তার মস্তিষ্কে একটি কথা এলো। সে তাকালো শিলার দিকে, বড্ড আশা নিয়ে বলল, তুই আমার হয়ে স্যারকে বলে দে না কথাটা। ওই যে বলে না, ঘটক, তুইও না হয় আমার প্রেমের ঘটকটা কাজটা কর। শিলা বিরক্ত হলো। সে কেন শাহেদকে এসব প্রেমের বিষয় বলতে যাবে? নিজের চেয়ে বয়সে বড় কাউকে প্রেম বিষয়ক কিছু বলতে যাওয়া মানেই তার হৃদয়ে নিজের সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি করা। আর সেখানে যদি সে হয় শিক্ষক, তাহলে তো কথাই নেই। সে কেন রিমার জন্য একজন শিক্ষকের সামনে নিজের সম্মান নষ্ট করতে যাবে? শিলা বিরক্তি ভঙ্গিতে কিছু বলতে যাবে, তখনই তার স্মরণে এলো শিষ্যর কথা। এই সুযোগ, এই সুযোগে সেও না হয় শিষ্যর নিকট নিজের মনের কথাটা জানিয়ে দিবে। সেও তো শিষ্যকে নিজের মনের কথা জানাতে চাইছে বহুদিন। এই বিষয়ে রিমাকেও বলেছে কয়েকবার, কিন্তু রিমা তাকে সাহায্য করেনি, বিভিন্ন কথা বলে বিষয়টা এড়িয়ে গেছে। এখন এই শাহেদের বিষয়টা কাজে লাগিয়ে নিজের কাজটাও গুছিয়ে নিতে হবে তাকে। শিলা ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল, রিমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর প্রেমের ঘটকালিটা না হয় আমি করব, কিন্তু তোরও একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোর শিষ্য ভাইকে বলতে হবে আমি তাকে ভালোবাসি, অর্থাৎ আমার আর তোর শিষ্য ভাইয়ের প্রেমের ঘটক হতে হবে তোকে। রিমা আমতা আমতা শুরু করলো। সে ত্রয়ীকে সেই ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তো শিষ্যও বাড়ি ছেড়েছে, এখনো অবধি বাড়িতে ফিরেনি। ফাহমিদা বেগম, আব্দুর রাজ্জাক খান, পর্ণা এবং সে নিজে কত চেষ্টা করলো তাকে বাড়ি ফেরানোর, কিন্তু পারেনি। শিষ্য তো তাদের সাথে তেমন কথাও বলে না, দেখাও দেয় না। তার মধ্যে যদি আবার তাকে এসব কথা বলে, দেখা দেখা যাবে আরো রেগে গেছে। রিমা কিছুটা ইতস্তত করেই বলল, তুই তো জানিস শিষ্য ভাই বাড়িতে থাকে না। তাকে এসব কথা বললে তিনি না আরও রাগ করবেন। আরে রাগ করবে কেন? তুই না তার বোন, তুই বললেই সব শুনবে। রিমা শিলার কাছে শিষ্যের বাড়ি ছাড়া এবং ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়গুলো বললেও পুরোপুরিভাবে কিছুই বলেনি। বন্ধু বান্ধবদের কাছে যদি বলে একটা সামান্য মেয়ের জন্য তার ভাই বাড়ি ছেড়েছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাহলে সবার অভিমুখে তার সম্মানটাও হালকা হয়ে যাবে। রিমা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, তবুও এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শিলা। রাগ দেখিয়ে বলল, তোর জন্য আমি স্যারের কাছে যেতে পারবো, তার চক্ষুশূল হতে পারবো, আর তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? রিমা চিন্তায় পড়ল। অন্তত শাহেদকে তার মনের কথাটা জানানোর জন্য হলেও তাকে শিষ্যের সাথে কথা বলতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। অতঃপর বলল, আচ্ছা, দেখছি কি করা যায়। মধ্য দুপুর। চারিদিকে এই মুহূর্তে মানুষের আনাগোনা একটু কম। ত্রয়ীর ক্লাস শেষ হলো মাত্রই। পূর্বের ন্যায় ঘোমটা দিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো সে। গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। লোকটা এখনো এখানে আছে নাকি চলে গেছে? ত্রয়ীর এদিক ওদিক তাকানোর মধ্যেই তার পাশে এসে দাঁড়ালো কেউ। কৌতুকের সুরে বলল, আমাকেই খুঁজছে নাকি আপা? আবার আপা? ত্রয়ী পাশ ফিরে না তাকিয়ে বুঝে নিল এটা শিষ্য। সে আর তাকালোও না, হন হন করে হাঁটা ধরলো রাস্তা ধরে। শিষ্য পিছু নিল তার, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ক্লাস কেমন হলো আপা? শুধু তো স্যারদের কথা শুনেছেন মনে হয়, কিছু বলতে তো পারেননি, কারণ আপনি তো বোবা। ত্রয়ী কোনো জবাব দিল না। শিষ্য আবার নিজে থেকেই বলল, আপা, আপনি বিয়ে করবেন না? অবশ্য আপনাকে বিয়েও বা করবে কে? আপনি তো কথা বলতে পারেন না, বোবা। ত্রয়ীর এবার চিৎকার করে বলে উঠতে ইচ্ছা হলো। তোর মতো একটা ধলামুলার সাথে বিয়ে হয়েই জীবন শেষ, আবার নতুন করে বিয়ের কি দরকার? ত্রয়ী আর চোখে তাকালো শিষ্যের দিকে, মনে মনে ফের বলল, আপনাকে যে আমি ধলামুলা বলি তা কি আর শুধু শুধু? আপনি আর মুলা দুইটাই সমান সমান।
একটা খেলে বদহজম হয়, পেটের মধ্যে ফুটন্ত পানি নেই, বুদবুদ বুদবুদ শব্দ হয়, যন্ত্রণা হয়। আর আরেকটাকে জীবনে জড়ালে সারা জীবন যন্ত্রণায় কেটে যায়। ত্রয়ী মনে মনে কথাগুলো বলতে বলতে হাঁটার গতি বাড়ালো। শিষ্য তার সাথে সাথে জোরে হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে বলল, আপনি কি অলিম্পিকে হাঁটার কোনো প্রতিযোগিতায় যাবেন নাকি? হাঁটার যা গতি, তাতে তো তাই মনে হচ্ছে। ত্রয়ীর মেজাজ গরম হলো। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো সে। রাস্তাঘাটে এই মুহূর্তে মানুষ নেই তেমন। ত্রয়ী পায়ের জুতো জোড়া খুলে হাতে নিল। অতঃপর কোনো কিছু না ভেবে হুট করে দৌড় লাগালো বাড়ির দিকে। শিষ্য হতবাক হলো। কয়েক মুহূর্ত সময় লাগলো কি হয়েছে তা বুঝতে। এরপর সেও দৌড় শুরু করলো ত্রয়ীর পিছু পিছু। দৌড়াতে দৌড়াতে বলল, আপা দাঁড়ান, আপা দাঁড়ান। ত্রয়ী দাঁড়ালো না। এক দৌড়ে এসে ঢুকলো বাড়ির ভেতরে। শিষ্য দৌড়ে এসে থামলো বাড়ির অভিমুখে। বাড়ির দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো সে। মেয়েটা আগের তুলনায় ধুরন্ধর হয়েছে বেশ। আগে তো ত্রয়ী এমন ছিল না। আগে ত্রয়ী আর এখনকার ত্রয়ীর মধ্যে বিস্তর ফারাক। মেয়েটা আগে ছিল বলদ নরম, আর এখন তার পাখনা গজিয়েছে, চালাক হয়ে গেছে। শিষ্য ঢুকলো বাড়ির ভিতরে। আলভি রবি বসার কক্ষেই বসে আছে। নয়ন এসেছে ঢাকা থেকে তাদের জামা কাপড় নিয়ে। নয়নকে সেদিন ঢাকা পাঠালো জামা কাপড় আনতে। যেখানে পরের দিনই তার আসার কথা সেখানে আজ এসেছে। শিষ্যরা এতদিন এর ওর জামা কাপড় পরে কাটিয়েছে, আবার দু একটা কিনেছেও। শিষ্য নতুন পোশাক কিনবে না বলে নয়নকে ঢাকা পাঠালো, অথচ তাকে সেই নতুন পোশাক কিনতেই হলো। শিষ্য এগিয়ে এসে বসলো নয়নের পাশে। তার কাঁধে হাত রেখে বলল, কিরে, এত তাড়াতাড়ি ফিরলিছে? আর 2-4 দিন পর ফিরতি, বেশি তাড়াতাড়ি ফেরা হয়ে গেল না? নয়ন আমতা আমতা করে বলল, না মানে বড় স্যার, অর্থাৎ আপনার বাবা আটকে দিয়েছিলেন। আপনি নেই, উনি একা সব কাজ সামলাতে পারছিল না, তাই আর কি। তাহলে না এলেও তো পারতি। মিস্টার সোহাগ আসবেন বোধহয়। তাকে এয়ারপোর্ট থেকে আনা থেকে শুরু করে সব তো তোকেই করতে হবে। তুই তার একমাত্র ভালোবাসার মানুষ বলে কথা। নয়নের চমকালো ঘরকালো। মিস্টার সোহাগ আবার ফিরে আসছে? না না, সে ঢাকা যাবে না। নয়ন ঢোক গিলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, আমি আর ঢাকা ফিরবো না স্যার। প্রয়োজনে এখানে কারো বাসায় চাকরের কাজ করব, তবুও ঢাকা ফিরবো না। শিষ্য নয়নের ঘাড় চেপে ধরল, কটমট করে বলল, ফিরতে তো তোকে হবেই। আর চাকরও বানাবো, তবে অন্য কারণ না, বরং মিস্টার সোহাগের। বিকালের সময়। আকাশে সূর্যটা ইতোমধ্যে ঢলে পড়েছে একদিকে। শিষ্য দাঁড়িয়ে রয়েছে ছাদের এক কোণে। হঠাৎ তার হাতের মোবাইলটা বেজে উঠল। রিমা কল করেছে। শিষ্যের যখন প্রায় 5 বছর তখন রিমার জন্ম। রিমা সেদিন জন্মগ্রহণ করেছিল। সেদিন কতই না খুশি হয়েছিল সে। কত আদরের বোন ছিল তার। আর আজ কথাও হয় না, কথা বলতেও ইচ্ছা হয় না। তপ্ত নিঃশ্বাস ফেলল শিষ্য। একবার ভাবলো কলটা ধরবে না, পরে আবার ভাবলো সে এখন ঢাকায় নেই। যদি বাড়িতে কোনো বিপদ আপদ হয়ে থাকে তখন? বাড়ির মানুষের সাথে যতই রাগ অভিমান থাকুক না কেন, তাদের বিপদে আপদে আপনজন হিসেবে তাদের পাশে থাকাটা তার কর্তব্য। শিষ্য কলটা ধরল, কানের কাছে মোবাইলটা নিয়ে বলল, হ্যাঁ রিমা, বল। রিমা আমতা আমতা করে বলল, কেমন আছিস ভাইয়া? ভালো। আমাকে জিজ্ঞাসা করবি না কেমন আছি? ভালোই আছিস, না তো কল দিতে পারতি না। রিমার রাগ লাগলো। ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই কবে, অথচ শিষ্য এখনো তাদের সাথে ঠিকভাবে কথা বলে না। সব হয়েছে ওই মেয়েটার জন্য, সব দোষ ওই মেয়েটার। রিমা কিছুটা রুক্ষ কণ্ঠেই বলল, ওই সামান্য মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে এত রাগ আমার উপরে? শিষ্য দাঁতে দাঁত পিষে বলল, ও কোনো সামান্য মেয়ে নয়, ও আমার বউ ছিল। কিন্তু তোর বউ হওয়ার কোনো যোগ্যতা ছিল না ওর। শিষ্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তা তো আমার বোন হওয়ার যোগ্যতা তোরও নেই, তবু সৃষ্টিকর্তার কৃপায় তুই আমার বোন। ভাইয়া, তুই যদি এসব বলার জন্য আমাকে কল করে থাকিস তাহলে রাখছি আমি। তোর সাথে এসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। রিমা ব্যস্ত হলো, তাড়াহুড়ো করে বলল, ত্রয়ীর থেকে ভালো মেয়ে পাবি তুই ভাইয়া। আমার বান্ধবী শিলা তোকে ভালোবাসে। ও সুন্দরী, শিক্ষিত, ভালো একটা পরিবারের মেয়ে। আর ত্রয়ী, ওই তো শুধু একটু সুন্দরী, আর কি আছে ওর? শিষ্যের মেজাজ বিগড়ালো। ইচ্ছে হলো মোবাইলের ভিতর থেকে ঠাটিয়ে রিমাকে দুটো থাপ্পড় দিতে, কিন্তু সে কিছুই বলল না। টপ করে কেটে দিল কলটা। ক্রোধে শরীরটা রিরি করছে। শিষ্য রাগে গজগজ করতে করতে পিছন ঘুরে তাকালো। দেখা পেল ত্রয়ীর মাথায় ঘোমটা দিয়ে কাপড় তুলছে।
সাথে সাথে তার ভিতরে সব ক্রোধ বিরক্তি ভাব যেন উবে গেল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো সে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি আবা, কাপড় নিতে এসেছেন? ত্রয়ী তাকালো না। শিষ্য ফের বলল, আবা, আপনার পেছনের দিক থেকে দেখতে না একদম আমার বোর মতো লাগে। ইচ্ছে করে জপটে ধরে 2-4টা চুমু খাই। এইটুকু বলে থামল সে। ত্রয়ীর দিকে একটু এগিয়ে এসে বলল, বোর মতো যখন দেখতে তখন বউ মনে করে 2-4টা চুমু তো খাওয়াই যায়, তাই না আপা? ত্রয়ী নাক মুখ কোঁচকাল। সে বেশ ভালোভাবেই বুঝলো এই শিষ্য তাকে চিনে ফেলেছে, নয়তো সকাল থেকে এমন ব্যবহারের কোনো মানে হয় না। বাড়িতে তো তৃপ্তিও আছে, কই তার সাথে তো এমন ব্যবহার করে না শিষ্য, শুধু তার সাথেই এমন করছে। ত্রয়ী মাথার কাপড়টা ফেলল। এবার ঘুমটাহীন ভাবেই তাকালো শিষ্যের দিকে। রুক্ষ কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এমন কেন করছেন? শিষ্য বাঁকা হাসল, এগিয়ে এলো ত্রয়ীর কাছে। এরপর এক হাত দিয়ে মেয়েটার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। শিউরে উঠল ত্রয়ী। হৃদকম্পন গাঢ় হলো পূর্বের তুলনায়। নিজেকে শিষ্যের বন্ধন থেকে মুক্ত করতে ব্যস্ত হয়ে উঠল সে, কিন্তু শিষ্য ছাড়ল না, উল্টো আরো গভীরভাবে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর একটু ঝুঁকে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সমস্যা হলো তুই আমার থেকে দূরে যেতে চাচ্ছিস আর আমি তোর কাছে। শিউরে উঠল ত্রয়ীর সম্পূর্ণ কায়া। হৃদকম্পন গাঢ় হলো তড়িঘড়ি করে। বহুদিন পরে আবার সে এই পুরুষের সান্নিধ্যে। তার শক্তপোক্ত হাতের ছোঁয়া মেয়েটির শরীরে। ত্রয়ী ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এভাবে কেন ধরেছেন? ছাড়ুন আমায়। ছাড়বো না, কি করবি? ত্রয়ী কটমট করে তাকালো শিষ্যের দিকে। অতঃপর তার বন্ধন থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে উঠল। কিন্তু হায়, ত্রয়ী শিষ্যকে এক চুলো সরাতে পারল না নিজের থেকে। শিষ্য বাঁকা হাসল, আলতোভাবে ত্রয়ীর গালে হাত ছুঁয়ে দিতে দিতে বলল, এইটুকু তো চুনোপুটির মতো দেহ, তার কি তেজ! এখন কি তুই আমাকে শক্তিবাদ দিয়ে তেজ দিয়ে দূরে সরাতে চাইছিস নাকি? ত্রয়ী দাঁতে দাঁত পিষল, রুক্ষ কণ্ঠে বলল, আজে বাজে কথা না বলে ছাড়ুন আমাকে। তোর কি মনে হয় ছাড়ার জন্য তোকে আমি এত কষ্ট করে খুঁজে বের করেছি? এই 6 মাসে কম দূর করাসনি আমাকে। এই প্রতিটা মাসের হিসাব আমি তোর থেকে সুদে আসলে নেব। ত্রয়ী ভ্রু কুঁচকাল। শিষ্যের মা বোন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে বেরিয়ে এসেছে, এখানে আবার হিসাব নিকাশ কিসের? ত্রয়ী ভ্রজোড়া কুচকে রেখেই শুধালো, কিসের হিসেব নিকেশ? আমাকে ছেড়ে আসার হিসেব নিকেশ। এইটুকু বলে থামল শিষ্য। বাঁকা হেসে বলল, এই 6 মাস আমার থেকে দূরে থাকা এবং আমাকে কষ্ট দেওয়ার অপরাধে আগামী 6 বছর আমি তোর পেট খালি হতে দেব না। মানে? শিষ্য একটু ঝুঁকল, ত্রয়ীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, 6 বছরে 6টা বাচ্চা, 6 মাসে তো আর 6টা সম্ভব না, তাই বিষয়টা 6 বছর পর্যন্ত টেনে নিয়ে গেলাম। এটুকু দয়া তোর উপরে আমি করলাম, তাছাড়া বিশ্রামেরও তো একটু দরকার আছে, তাই না? ত্রয়ী চমকালো ভরকালো। 6 বছরে 6টা বাচ্চা? সে মানুষ নাকি বাচ্চা তৈরির মেশিন? ত্রয়ী চোখ বড় বড় করল, হতবাক কণ্ঠে বলল, 6 বছরে 6টা বাচ্চা? কেন কম হয়ে গেল? চিন্তা করিস না, ভাগ্য ভালো থাকলে এই 6 বছরের মধ্যে কোনো এক সময় যমজ বাচ্চা হয়ে যেতে পারে, তখন বাচ্চার সংখ্যা বেড়ে যাবে। ত্রয়ী বিরস দৃষ্টিতে তাকালো শিষ্যের দিকে। বাচ্চা কি হাতের মোয়া নাকি, যে যখন চাইবে আর হয়ে যাবে? কি বেলাজ পুরুষ মানুষ, আর তার কি বেলাজ কথাবার্তা! কি অবলেলে সে বলে দিল কথাগুলো, একটু বাতলও না। ত্রয়ী নাক মুখ কোচকালো, কটমট করে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ মানুষ! কিসের বাচ্চা? কার বাচ্চা? দূরে সরুন আমার থেকে। দূরে তো সরবই না, বরং আরো কাছে আসবো। বছর বছর বাচ্চার জন্ম দেব। তুই যেমন 6টা মাস আমাকে শান্তিতে থাকতে দিসনি, তেমন আমিও তোকে আগামী 6 বছর শান্তিতে থাকতে দেব না। এইটুকু বলে থামলো শিষ্য। দম নিয়ে ফের বলল, একবার, শুধু একবার তোকে নিয়ে ঢাকায় ফিরতে দে, তারপর দেখবি যেই দিকে তাকাবি সেই দিকে শুধু বাচ্চা আর বাচ্চা। আমি আমার বাচ্চাদের শিখিয়ে দেব তোর চুল ধরে সারাদিন ঝুলে থাকতে, তোর হাত জামা কাপড় টেনে মাটিতে শুয়ে দিতে, সারাদিন তোর কোলে উঠে বসে থাকতে। মোট কথা, তোর জীবনের সব শান্তি আমি কেড়ে নেব। তাহলে আমি আপনাকে ছেড়ে দেব নাকি? আমি যদি সুখে থাকতে না পারি তাহলে আপনাকেও সুখে থাকতে দেব না। বাচ্চাদের শিখিয়ে দেব জনসম্মুখে আপনার লুঙ্গি টেনে মান ইজ্জত নিলামে তুলে দিতে। শিষ্য ওষ্ঠ প্রসারিত করল। ত্রয়ীর মুখে হালকা ফু দিয়ে বলল, তার মানে আমার বাচ্চার মা হতে রাজি তুই?
তাহলে দেরি করছিস কেন? চল আজই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তারপর আগামীকাল থেকে বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করি। ত্রয়ী অপ্রস্তুত হলো। কান দুটো উষ্ণ হয়ে উঠল আবার। কি নির্লজ্জ কথাবার্তা! আগামীকাল থেকে নাকি বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। শিষ্যকে প্রথম যখন ত্রয়ী দেখেছিল তখন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মেয়ে মানুষের যেন তার কঠিন অ্যালার্জি। তারপরে গ্রামে গিয়ে শিষ্যের সাথে তার হঠাৎ বিয়ে হলো। ধীরে ধীরে লোকটার স্বরূপ প্রকাশ পেতে শুরু করলো, কিন্তু তাতেও এতটাও নির্লজ্জ ছিল না। এখন তো একদম নির্লজ্জতায় ডিগ্রি লাভ করে এসেছে। ত্রয়ী হতবাক হয়ে তাকালো শিষ্যের দিকে, অবাক কণ্ঠে বলল, আপনি তো এমন ছিলেন না শীর্ষ ভাই। কেমন ছিলাম না? এতটা নির্লজ্জ? এটা তোর ভুল ধারণা, বালির বস্তা। আমি প্রথম থেকেই বেপরোয়া আর নির্লজ্জ, শুধু তোকে দেখাতে পারিনি। তার আগেই তুই পালিয়ে এসেছিলি। সেদিন যদি পালিয়ে না আসতি তবে আজ তুই প্রেগনেন্ট থাকতি। পালিয়ে এসেছিল? এই কথাটা যেন বিষের মতো ঠেকলো ত্রয়ীর কাছে। সে কখন পালিয়ে এলো? উল্টো শিষ্যের মা বোন তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে কতটা অনুনয় বিনয় করেছিল ওই বাড়িতে তাকে একটু জায়গা দেওয়ার জন্য, কিন্তু তারা কেউ তার কথা শোনেনি। কুকুরের ন্যায় ওই সন্ধ্যাবেলা একা একটা মেয়েকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। আর শিষ্য কিনা আজ এতদিন পর এসে বলছে সে পালিয়ে এসেছিল। ত্রয়ীর রাগ লাগলো। রুক্ষ কণ্ঠে সে বলল, আমি পালিয়ে আসিনি, আপনার মা বোন আমায় জোর করে বের করে দিয়েছিল। আমার মা বোন তোকে বাড়ি থেকে বের করে দিল আর তুইও চলে এলি? একটাবার, অন্তত একটাবার আমাকে কল করতে পারতি, আমাকে বলতে পারতি তোর উপরে হওয়া অত্যাচারগুলোর কথা, তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। ত্রয়ী হাসলো, তাচ্ছিল্য করে বলল, আপনি হয়তো ভুলে গিয়েছেন সেই দিন দুপুর থেকেই আমি আপনাকে কলের পর কল করে যাচ্ছিলাম, কিন্তু আপনি আমার একটা কলও ধরেননি। সে তো অন্য কারণে, আমি তোর উপরে একটু রেগেছিলাম তাই। তাহলে বিকালে যখন আপনার মা বোন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তখন যে আপনি আমার কল ধরতেন তার নিশ্চয়তা কি ছিল? আপনি তখনও তো আমার উপরে রেগেছিলেন। তাছাড়া আপনার সাথে আমার বিয়ে হয়েছিল কম দিন না, এর মধ্যে আপনি আপনার পরিবারের কাছে কিছুই জানাননি, আমাকে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দেননি, অথচ দাবি করেছিলেন আপনি ভালোবাসেন আমায়। আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে চাইনি, উল্টো বিয়েটাকেও মানিনি আমি, কিন্তু আপনিই স্বপ্ন দেখালেন আমায়, বিয়েটা মানতে বাধ্য করলেন। এইটুকু বলে থামলো ত্রয়ী। তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, যাই হোক, আপনি যদি আগে থেকেই আমাদের বিয়ের কথাটা আপনার বাড়ির লোকদের কাছে জানিয়ে দিতেন তাহলে সেদিন এমন পরিস্থিতি তৈরি হতো না, আর আপনার মা বোনও আমায় অপমান করে বাড়ি থেকে বের করে দিত না। আপাত দৃষ্টিতে আমাকে অপমান করা, বাড়ি থেকে বের করে দেয়া আপনার মা বোনের দোষ হলেও মূল দোষটা ছিল আপনার। আমাদের বিয়ের কথাটা সকলের থেকে লুকিয়ে রাখাটা ছিল আপনার দোষ। শিষ্য এবার ত্রয়ীকে ছেড়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে আস্তে ধীরে বলতে শুরু করলো, দেখ বালির বস্তা, সবকিছু বললেই করে ফেলা যায় না, সবকিছুর একটা নির্দিষ্ট সময় অসময় রয়েছে। তোর আর আমার বিয়েটা গ্রামে কিভাবে কোন পরিস্থিতিতে হয়েছিল তা তোর অজানা নয়। তুই আমাকে নির্লজ্জ ভাবতে পারিস, আমিও মানছি আমি নির্লজ্জ, কিন্তু তা শুধু তোর ক্ষেত্রে। আমার বাবা মা বোন কিংবা বাইরের লোকের সামনে তো না। সেখানে আমি হুট করে এসে তাদের সামনে কিভাবে বলতাম আমি রাতে রাতারে কট খেয়ে বিয়ে করেছি? বিষয়টা আমার কাছে অস্বস্তিদায়ক ছিল। তারপরে আমি ভেবেছিলাম বাবা মায়ের কাছে সবটা বলবো, কিন্তু মায়ের কাছে গিয়ে তার কথা শুনে আর আমার কথাগুলো বলাই হয়ে ওঠেনি। আমার মায়ের আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক শখ, অনেক স্বপ্ন। সব বাবা মায়েরই হয়তো এমন থাকে। আমিও তো আমার মায়ের একটাই ছেলে, আমি কিভাবে পারতাম তার স্বপ্নগুলো ভেঙে দিতে? আমি চেয়েছিলাম সবাইকে বুঝিয়ে শুনিয়ে মায়ের সব স্বপ্নকে বাস্তবায়ন করে তোর সাথে আবার বিয়েটা করতে। তাই আমাদের কটখেয়ে বিয়ের কথাটা বলিনি বাড়ির কাউকে। আপনি? ত্রয়ী আর পুরো কথাটা আর বলতে পারল না। তার পূর্বেই ভেসে এলো তৃপ্তির কণ্ঠস্বর, আপু, আপু। মেয়েটা বোধহয় এদিকেই আসছে। পায়ে শব্দ শোনা যাচ্ছে। ত্রয়ী ছাদে এসেছে কম সময় না। সে যখন ছাদে এসেছিল তখন চারদিকটা পরিষ্কার ছিল, আর এখন আঁধার ঘনিয়েছে। একটু পর মাগরিবের আজানও পড়বে বোধ হয়। ত্রয়ী আর কিছু বলল না শিষ্যকে। পিছন ঘুরে বাকি কাপড়গুলো তুলতে শুরু করলো সে। ততক্ষণে তৃপ্তিও এসে দাঁড়ালো ছাদে। কোমরে হাত দিয়ে বলল, সে কখন ছাদে এসেছে আপু? এখনো কি কাপড় তোলা হয়নি? ওইদিকে মা তোমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। ত্রয়ী কাপড়গুলো সব হাতে নিয়ে তাকালো তৃপ্তির দিকে। অষ্টদয় ফাঁকা করে কিছু বলবে তার আগেই শিষ্য বলল, তোমার আপু ছাদে এসে আমার সাথে গল্পে বসেছিল, তাই কাপড় তুলতে তুলতে দেরি হয়ে গিয়েছে। শিষ্য ছাদের এক কোণে দাঁড়িয়েছিল বিধায় এতক্ষণ তাকে খেয়াল করেনি তৃপ্তি। এবার তার কণ্ঠস্বর শুনেই তাকালো শিষ্যের দিকে। ভ্রুকুচকে শোধালো। আপনিও ছাদে ছিলেন?
হ্যাঁ, গ্রাম্য প্রকৃতিটা উপভোগ করতে এসেছিলাম একটু। ত্রয়ী কপাল কোঁচকালো, ছাদের দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল। আমি নিচে যাচ্ছি, তুই আয়। ত্রয়ী নিচে চলে গেল। শিষ্য আর তৃপ্তিও আর দাঁড়ালো না ওখানে, ত্রয়ীর পিছু পিছুই। চারদিকটা আঁধারে চাদরে ঢেকে যেতে শুরু করেছে একটু একটু করে। মাগরিবের নামাজের পরপরই ত্রয়ীদের বাড়ির বসার কক্ষে মজলিস বসেছে। আলেয়া বেগম এবং লুৎফা বেগম চা বানিয়েছেন সবার জন্য। এখন এই চা সবার কক্ষে দিয়ে আসবেন, তার থেকে সবাইকে একসাথে এখানেই ডেকেছেন। তামিমা আজ এসে বসেছে বসার কক্ষে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ সে, একা একা হেঁটে চলে আসতে পারে। আলেয়া বেগম এবং লুৎফা বেগম সবার জন্য চা এনে রাখলেন টি টেবিলে। এতগুলো চায়ের মধ্যে শুধু একটা কফি। শিষ্য কফির মগটা হাতে তুলে নিল। মগে চুমুক দিতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। সে আগের স্বাদ। এই কফিটা আর দুধ চিনি দিয়ে বানানো হয়নি, একদম সে যেমন কফি পছন্দ করে তেমন ভাবে বানানো। এ বাড়ির মানুষদের তো আর তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানার কথা নয়। এর মানে এই কফি ত্রয়ীর বানানো। যাক, মেয়েটা তাকে ভুলে যায়নি, এখনো মনে রেখেছে তার সকল পছন্দ অপছন্দকে। শিষ্যের ভাবনার মধ্যেই দেখলো ত্রয়ী হাতে এক কাপ চা নিয়ে নিজের কক্ষের দিকে যাচ্ছে। শিষ্য আশেপাশে তাকালো একবার। সবাই যার যার কাজে ব্যস্ত, তার দিকে কেউ খেয়াল করছে না। এই সুযোগে সে কফি রেখে উঠে গেল। লম্বা লম্বা পায়ে এলো ত্রয়ীর কক্ষের নিকটে। মেয়েটা দরজা আটকানোর পূর্বেই সে তাড়াহুড়ো করে ঢুকলো ভিতরে। ত্রয়ী ভ্রু কোঁচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো। আপনি এখানে? এলাম তোকে বাচ্চা তৈরির প্রক্রিয়াটা আগে ভাগে একটু শিখিয়ে দিতে, নয়তো হঠাৎ করে ছয়টা বাচ্চা নিতে গেলে তুই ভয় পেয়ে যেতে পারিস। আবার সেই কথা। ত্রয়ী কটমট করলো, দাঁতে দাঁত পিষে বলল। অসভ্য লোক, বেরোন আমার রুম থেকে। শিষ্য বেরোলো না, উল্টো আট শার্ট বেঁধে বসলো বিছানার উপরে। চোখ ঘুরিয়ে আশপাশটা দেখতে দেখতে বলল। একা থাকি সে কক্ষে? না, 10-12 জন নিয়ে থাকি। শিষ্য কপালে ভাঁজ ফেলল, চোখে মুখে চিন্তিত ভাব ফুটিয়ে তুলে বলল। 10-12 জন নিয়ে থাকলে তো সমস্যা। আমি নির্লজ্জ, তবে এতটাও নির্লজ্জ নয় যে 10-12 জনের সামনে তোকে বাচ্চা হওয়ার প্রক্রিয়া শেখাবো। আমার ভীষণ লজ্জা করবে। ত্রয়ী হতাশ হলো। লোকটা এতটা বদ অসভ্য, আর একে কিছু বলেও লাভ নেই। কথাই শুধু কথা বাড়বে, এ ব্যতীত আর কিছুই নয়। ত্রয়ী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, অতঃপর গিয়ে বসলো পড়ার টেবিলে। টেবিলের উপর থেকে একটি বই টেনে নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো তাতে। শিষ্য বসা থেকে উঠে দাঁড়ালো এবার। এগিয়ে এসে ত্রয়ীর হাত থেকে টেনে নিল বইটি, অতঃপর নাক মুখ কুঁচকে বলল। কি সব বই পড়ছিল? তুই পড়বি জীববিদ্যা নয়তো শারীরিক শিক্ষা, তা না সব ছাইপাস পড়ছিস। ত্রয়ীর ভেতরটা লাজে হাঁসফাঁস করে উঠল। এই লোক কি লাজ লজ্জা সব ঢাকায় রেখে তারপরে বরিশালে এসেছে? মেয়েটা টান মেরে বইটা নিয়ে নিল শিষ্যের হাত থেকে, থমথমে কণ্ঠে বলল। আমি জীববিদ্যার ছাত্রী নই, আমি শারীরিক শিক্ষারও ছাত্রী নই। শিষ্য কপাল টান টান করলো, মাথা ঝাঁকিয়ে বলল। তাও তো ঠিক। যাক, ব্যাপার না, তুই একদম চিন্তা করিস না। সপ্তাহখানেকের মধ্যে আমি তোকে জীববিদ্যা শারীরিক শিক্ষা সব শিখিয়ে দেব। ত্রয়ী দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল। আপনার আমাকে এসব ছাইপাস শেখাতে হবে না। আপনি দয়া করে এই রুম থেকে যান এখন। আমার থেকে দূরে সরুন। আমায় একটু শান্তি দিন প্লিজ। শিষ্য এবার ত্রয়ীর চেয়ারটা টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে, হাঁটু গেড়ে বসলো তার অভিমুখে। বাঁকা হেসে বলল। দূরে সরব কি? এখন তো আরো কাছে আসতে হবে, নয়তো 6 বছরে 6টা বাচ্চা নেব কিভাবে? এখন 1 সেকেন্ড অপচয় করা মানেও আমাদের বাচ্চাদের পৃথিবীতে আসতে 1 সেকেন্ড দেরি। দেখুন, আপনি কিন্তু এখন বেশি 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 করছেন। আপনি আমার রুম থেকে যাবেন কি না? যাব না। কি করবি? ত্রয়ীর হৃদয়ে ক্রোধের রাজ। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল সে। শিষ্যকে কিছু বলতে গিয়েও থেমে গেল। একে কিছু বলে লাভ আছে কি? উল্টো সে এক বললে শিষ্য বলবে 3। তার থেকে তারই এখান থেকে চলে যাওয়া ভালো। সে চলে গেলে দেখা যাবে তার পিছু পিছু শিষ্য এ কক্ষ ছেড়ে বেরিয়ে এসেছে। ত্রয়ী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কোনরূপ বাক্য ব্যয় ব্যতীতই হনহন করে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। শিষ্য প্রথমে একটু ভরকে গেলেও পরক্ষণেই আবার সামলে নিল নিজেকে। ত্রয়ীর পিছু পিছু পা বাড়াতে বাড়াতে বলল। আরে আরে, কোথায় যাচ্ছিস? স্বামীকে এইভাবে কক্ষে একা ফেলে গেলে তোর গায়ে পাপ লাগবে, পাপ। রাত্রি কিছুটা ঊর্ধ্বে। শিষ্যরা কেবল রাতের খাবারে পাট চুকিয়ে এসে প্রবেশ করলো তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে। গত কয়েকদিনে কক্ষে শিষ্য, রবি এবং আলভি 3 জন একসাথে ঘুমালেও আজ ঘুমাবে শিষ্য এবং আলভি 2 জন।
নয়ন আসার পর তাদের জন্য আরো একটি কক্ষ দেওয়া হয়েছে, তাই আর এক কক্ষে 3 জন না থেকে 2 জন করে থাকবে বলে ঠিক করেছে তারা। কক্ষে প্রবেশ করে আলভি ওয়াশরুমের দিকে গেল, আর শিষ্য বসলো বিছানায়। তখনই তাদের কক্ষের দরজায় টোকা পড়ল, সাথে আবার ভেসে এলো তামিমের গলা। আসবো? প্রায় সাথে সাথেই শিষ্য জবাব দিল। আসুন। তামিম দরজা ঠেলে ভেতরে ঢুকলো, এগিয়ে গিয়ে শিষ্যের পাশে বসতে বসতে বলল, কি অবস্থা আপনাদের? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমিও অসুস্থ মানুষ, ঠিকভাবে আপনাদের তরকদারি করতে পারছি না। আরে এইভাবে বলবেন না, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আর তদারকির কথা বলছেন, আপনি তদারকি করতে না পারলেও আপনার বাড়ির লোক করছেন। তাদের আপ্যায়নে আমরা আপ্লুত। উল্টো আমরা আরো এতদিন থেকে বোধহয় আপনাদের বিরক্ত করছি। কি সব যে বলেন, আমার মোটেও বিরক্তি হচ্ছে না। উল্টে আপনাদের আপ্যায়ন করতে পেরে আমরা আরো খুশি। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী। এইসব ঋণী টিনি বলে দয়া করে নিজেকে ছোট করবেন না। আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন করেছি, এছাড়া আর কিছুই নয়। এইটুকু বলে থামলো শিষ্য, দম ফেলে ফের বলল। তবে একটা কথা। কি? শিষ্য ইতস্তত শুরু করলো, আমতা আমতা করে বলল। বিষয়টা ঠিক আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে আমাদের মনে হয় আরো কিছুদিন আপনাদের বাড়িতে থাকা হবে। আসলে একটা কাজে ফেঁসে গিয়েছি, নয়তো সেই কবে চলে যেতাম। আর এমনভাবে ফেঁসেছি যে কাজটা সম্পূর্ণ না করেও যেতে পারছি না। এতে এতটা ইতস্তত করার কি আছে? আমরা কি আপনাদের যেতে বলেছি নাকি? আপনারা যতদিন খুশি এখানে থাকুন, সমস্যা নেই। শিষ্য উষ্ঠে হাসি ফুটিয়ে বলল। আচ্ছা। তামিমও শিষ্যের সাথে তাল মিলিয়ে হাসলো একটুখানি, এরপর স্বল্প সময় নিয়ে বলল। একটা কথা ছিল আপনার সাথে। বলুন। আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আমার বোনের ছবি আপনার মোবাইলে কিভাবে গেল বললেন না? শিষ্য তামিমের কথার উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করল। ত্রয়ী কি আপনার আপন বোন? তামিম চুপ করে রইল। কি উত্তর দিবে সে? ত্রয়ী তো তার আপন বোন নয়, ধরতে গেলে তার সাথে কোনো রক্তের সম্পর্কও নেই মেয়েটির। ত্রয়ী তার সৎ মায়ের আগের স্বামীর সন্তান। তামিমকে চুপ করে থাকতে দেখে শিষ্য বলল। আমার জানা মতে ত্রয়ীর কোনো ভাই বোন নেই। ওর বাবা ওকে ছোট রেখেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, মাও অন্যত্র বিয়ে করে চলে গেছেন। তামিম অবাক হলো, ত্রয়ীর সম্পর্কে এই লোক এত কিছু জানে কিভাবে? তবে কি শিষ্য আগে থেকেই ত্রয়ীকে চিনে? তামিম অবাক কণ্ঠেই শোধালো। আপনি ত্রয়ীকে আগে থেকেই চিনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। এইটুকু বলে থামলো শিষ্য, একটু সময় নিয়ে ফের বলল। আমি জানি না ত্রয়ীকে আপনারা কোথায়, কি অবস্থা এবং কিভাবে পেয়েছেন, তবে আপনাদের কাছে আসার পূর্বে মেয়েটি আমার কাছে ছিল, আমার সুখ হয়েছিল। এরপর আমার অনিচ্ছাকৃত কিছু ভুলে মেয়েটির নিকট মস্ত বড় এক অপরাধী হয়ে উঠলাম। সে আমাকে ছেড়ে চলে এলো। এইটুকু বলে থামলো শিষ্য, দীর্ঘশ্বাস ফেলে বলল। যাক, সে ব্যাখ্যায় আমি আপাতত না হয়ে নাই গেলাম, কারণ সে ব্যাখ্যায় যেতে গেলে আমি, আমার পরিবার এবং আমার সাথে ত্রয়ীর সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসবে। আমি এখনই আপনাদের অভিমুখে সবটা বলার জন্য প্রস্তুত নই। আমাকে আর 2 দিন সময় দিন, তারপরে শুধু আপনি নন, আপনার পরিবারের সকলের অভিমুখে দাঁড়িয়ে আমি সবটা ব্যাখ্যা করব। তামিম চুপচাপ শুনলো সবটা এবং বুঝলো শিষ্যের সাথে ত্রয়ীর কোনো গভীর সম্পর্ক ছিল, থাকতেও পারে। তারা তো আর ত্রয়ীর অতীত সম্পর্কে তেমন কিছু জানে না, আর কখনো জিজ্ঞেসও করেনি। হতে পারে শিষ্যের কথাগুলোই সত্যি। তাদের কাছে আসার পূর্বে ত্রয়ী শিষ্যের কাছেই ছিল। তামিম বিচক্ষণ এবং বুঝদার মানুষ, সে আর শিষ্যকে বিষয় নিয়ে জোর জবরদস্তি করলো না। ছেলেটা যখন 2-1 দিন সময় চাইছে তখন সময়টা দেওয়া উচিত। তাছাড়া তামিম শিষ্যকে যতদূর চিনেছে তাতে লোকটা ভালো বেশ, তার দ্বারা ত্রয়ীর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর শিষ্যকে বোধ হয় এখন তার এবং ত্রয়ীর সম্পর্কের সমীকরণ এবং মেয়েটাকে কোথায় কিভাবে পেয়েছে বলে দেওয়া উচিত। লুকিয়ে রেখে কি লাভ? শিষ্যের কথা যদি সত্যি হয়, ত্রয়ীর সাথে যদি তার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে এমনিই জেনে যাবে। সুতরাং আগে ভাগে সবটা বলে দেওয়াটাই শ্রেয়। এতে শিষ্য এবং তার মধ্যে বোঝাপড়াটাও ভালো হবে। তামিম একটু সময় নিল, অতঃপর আস্তে ধীরে বলতে লাগলো। আপনারা যাকে আমার মা হিসেবে জানেন, অর্থাৎ আলেয়া বেগম, তিনি আসলে আমার আপন মা নন, সৎ মা। ত্রয়ী তার সন্তান। আমার মা মারা যাওয়ার পর বাবা ত্রয়ীকে মাকে বিয়ে করে এনেছিলেন। সেই থেকে উনি আমার লালন পালন দেখাশোনা করেছেন। এইটুকু বলে থামলো তামিম, ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো। সেদিন রাতে সব ঘটনা, ত্রয়ীকে তারা কোথায় কিভাবে পেয়েছিল, কিভাবে এখানে এনেছে সবটা। শিষ্য মনোযোগ দিয়ে শুনলো তামিমের কথাগুলো।
এখন তার নিকট সব পরিষ্কার। যাক, মেয়েটা অন্তত একটা ভালো কাজ করেছে। তার কাছে ফিরে না গেলেও নিজের মাকে তো কল করেছে। নয়তো ওই রাতে তার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। ওই রাতে যদি ত্রয়ী আলেয়া বেগমকে কল না করতো আর তারা গিয়ে মেয়েটাকে উদ্ধার না করতো, তবে আজ বোধহয় শিষ্য ত্রয়ীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতো। শিষ্য দুই হাতে ধরলো তামিমের দুই হাত, কৃতজ্ঞতার স্বরে বলল, আপনারা যে আমার কত বড় উপকার করেছেন তা আপনারা নিজেরাও জানেন না। আপনাদের নিকট আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সকালের সময় চারদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। মেহের একদম কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়েছে নিজ কক্ষ থেকে। তবে নিচে নেমেই বসার কক্ষে সে দেখা পেল কিছু জনমানবে। তার বাবাও বসে আছে সেখানে। হয়তো লোকগুলো তার বাবার কাছে কোনো কাজের জন্য এসেছে, এমন প্রায়ই আসে। মেহের ততটা পাত্তা দিল না। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে বসার কক্ষ থেকে হেঁটে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ তার কানে একটু বাক্য এসে বাড়ি খেল। এ মাসে কর্মচারীদের বেতন অর্ধেক দিবে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে এ মাসে বাজারে প্রোডাক্ট তেমন চলেনি, অনেক লসে পড়তে হয়েছে, তাই শ্রমিকদের বেতনও কম দেওয়া হয়েছে। কথাটা শেষ হতে না হতেই পাশ থেকে উঠে একজন বলল, কিন্তু স্যার, এই মাসে তো আমাদের কোনো লস হয়নি, উল্টা আরো লাভ হয়েছে। তা আমরা জানি, ওরা তো জানে না। আমরা ওদের যা বোঝাবো ওরা তাই বুঝবে। সরোয়ার চৌধুরী। কথা শেষ হতে না হতেই পাশ থেকে অন্য আরেকজন বলল, শুধু শুধু এদের বেতন আটকে রেখে লাভ কি? আজ না হয় কাল ওদের সম্পূর্ণ বেতন তো পরিশোধ করতেই হবে। তার থেকে এই মাসে দিয়ে দিন, পরে তো ওদের মাসিক বেতন আবার এই বকেয়া বেতন মিলে অনেক টাকা হবে। সরোয়ার চৌধুরী হাসলেন, ওষ্ঠ বাঁকিয়ে বললেন, ওদের এই বকেয়া বেতন পরিশোধ করব। তোমাকে কে বলল? সময় আসতে দাও, তখন দেখো কি করি। যাই হোক, এ কাজের জন্য তোমরাও বকশিস পাবে। আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাদের খালি হাতে ফিরাবো না। বকশিসের কথা শুনে চোখ মুখ চকচক করে উঠল উপস্থিত সকলে। তারা আর কেউ সরোয়ার চৌধুরীর কথার উপরে কোনো প্রতিবাদ করলো না। তবে পা জোড়া থেমে গেল মিহিরের। নিজের কানকে এই মুহূর্তে তার বিশ্বাস হচ্ছে না। এই মাত্র এই কথাগুলো তার বাবাই বলল তো নাকি অন্য কেউ? তার বাবা এইভাবে তাদেরই কারখানার শ্রমিকদের হক মেরে খায়? এ তার বাবার কেমন রূপ? তবে কি আলভি সত্যি বলেছিল? তার বাবা তাদের সামনে যেভাবে থাকে আসলে সে তেমন নয়। সে দুর্নীতিগ্রস্ত, ঠক, প্রতারক। মেহেরের পা জোড়া আর চলতে চাইল না। লজ্জায়, ঘৃণায় এবং অবিশ্বাসের দাপটে কাঁপন ধরল পুরো শরীরে। আকাশে স্থান পাওয়া সূর্যটা তার তেজ বাড়িয়েছে আরো। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে চারদিকের ব্যস্ততা। শিলা একা একা বসে রয়েছে তাদেরই কলেজ ক্যাম্পাসে, অপেক্ষা রিমার আসার। মেয়েটাকে বলেছিল শিষ্যকে তার ভালোবাসার কথা জানাতে। জানিয়েছে কিনা কে জানে। শিলার ভাবনার মধ্যেই সে অনুভব করলো কেউ এসে বসেছে তার পাশে। পাশ ফিরে রিমাকে আবিষ্কার করতেই আনন্দিত হলো সে। উত্তেজিত কণ্ঠে বলল, তুই এসেছিস? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রিমা আলতো হাসলো, মাথা নাড়িয়ে জবাব দিল, আজ একটু দেরি হয়ে গেল, রাস্তায় যা জ্যাম। তা তোর কি অবস্থা? কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ। একটু বলে থামলো শিলা, কিছুটা ইতস্তত করে শোধালো, শীর্ষ ভাইকে বলেছিলি আমার কথা? রিমা কিছুটা দোটানাই পড়ল। শিশুকে তো সে অবশ্যই শিলার কথা বলেছে, কিন্তু তার ভাই যে এখনো ত্রয়ীর জন্যই পাগল। শিলার বিষয়ে কোনো কথা শুনতেই সে নারাজ। এই কথাগুলো এখন সে শিলাকে কিভাবে বলবে? বললে দেখা যাবে শিলা কষ্ট পাবে, আবার না বললেও তো ঝামেলা। শিলা শিষ্যের আশায় বুক বেঁধে থাকবে, তাকে একতরফা ভালোবেসে যাবে। যাক, তার বলার কাজ বলে দিক, পরে যা হবার হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রিমা, এরপর বলল, বলেছিলাম, কিন্তু শিষ্য ভাই এখন তোর জন্য পাগল। সে তোর বিষয়ে কোনো কথা শুনতে চায় না। আমি বলি কি শিলা, তোর শিষ্য ভাইয়াকে ভুলে যা। শুধু শুধু তার পেছনে পড়ে থেকে আর কই লাভ? তাছাড়া শিষ্য ভাইয়ের সাথে তুই বিয়ে হয়ে গেছে। তুই তো বলেছিলি তোরা ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এখন আর শীর্ষ ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই। শীর্ষ ভাইকে আমি পেলেও পেতে পারি। তা বলছিলাম, কিন্তু এখন দেখতে সে এখন ওই মেয়েটার জন্য পাগল। ওই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। দেখ শিলা, কারো মনের ওপর তো আমাদের হাত নেই। আর শীর্ষ ভাইয়া তোকে ভালোবাসে না, তুই তাকে ভুলে যা। ভুলে যা বললেই কি সব ভোলা সম্ভব নাকি?
আর যদি শিষ্যকে সে ভুলেই যাবে তাহলে রিমার সাথে বন্ধুত্বটা কেন করলো? ক্রোধে শরীরটা রিরি করে উঠল শিলার। এর মধ্যেই রিমা শুধালো। তুই আমার বিষয়টা শাহিদ স্যারকে বলবি কবে? শিলার ক্রোধ যেন আরো বাড়ল। এই মেয়েটা শিষ্যকে তাকে পাইয়ে দিতে পারল না, অথচ এখন বলছে শাহিদের কাছে তার ভালোবাসার কথা বলে দিতে। শিলা যদি তার ভালোবাসার মানুষকে না পায় তবে রিমা কেন পাবে? ভালোবাসার মানুষকে না পেয়ে শিলাকে যদি কাঁদতে হয়, কষ্ট পেতে হয়, তবে সে কষ্ট রিমাকেও পেতে হবে। কারণ রিমাই তো এতদিন শিষ্যকে নিয়ে তাকে ভরসা দিয়ে এসেছে। একমাত্র রিমার ভরসাতেই সে এতদূর এগিয়েছে, নয়তো এতটাও এগুতো না। শিলা চোখ মুখ শক্ত করল, কণ্ঠে কাঠিন্য এঁটে বলল। আমি কাউকে কিছু বলতে পারবো না। রিমা অবাক হলো, অবাক কণ্ঠেই শুধালো। কেন? তুই তো বলেছিলি তুই শাহিদ স্যারকে আমার কথা বলবি। আমি বলেছিলাম তুই শিষ্য ভাইকে আমার কথা বললে আমিও শাহেদ স্যারকে তোর কথা বলবো। আমি শিষ্য ভাইকে তোর কথা বলিনি, বলেছি তো। কিন্তু তোর শিষ্য ভাই আমাকে মানেনি। সে দোষ তো আমার না। শিষ্য ভাই তোকে ভালোবাসে না, সে অন্য আরেকজনকে বিয়ে করেছে। এখানে আমার দোষ কি? কার দোষ কার গুণ এসব আমি জানি না। আমি শুধু জানি তুই শিষ্য ভাইকে আমার জন্য আনতে পারিসনি, সুতরাং আমিও তোর জন্য কিছু করতে পারবো না। রিমা যেন আকাশ থেকে পড়ল। সে শিলার ভালোবাসার মানুষকে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেনি বিধায় সেও তাকে সাহায্য করবে না? এ কেমন বন্ধুত্বের পরিচয়? রিমা উঠে দাঁড়ালো, হতবাক কণ্ঠে বলল। আমি শিষ্য ভাইয়াকে তোকে পাইয়ে দিতে পারিনি বলে তুইও শাহিদ স্যারকে আমার কথা বলতে পারবি না? এই আমাদের বন্ধুত্ব? শিলা ওষ্ঠ বাঁকালো, তার ছেলের হাসি হেসে বলল। কিসের বন্ধুত্ব? তোর সাথে আমি বন্ধুত্বই করেছি শিষ্য ভাইয়ের জন্য, তো তাকে পাওয়ার জন্য। সেই যদি আমার না হয় তাহলে তোর মতন একটা অহংকারী স্বার্থপর মেয়ের সাথে বন্ধুত্ব রেখে আমার কী লাভ? আর তাছাড়া কোনো শিক্ষকের সামনে প্রেমের বিষয়ে কথা বলা মানে তার চোখে খারাপ হওয়া। তোর জন্য আমি শাহেদ স্যারের চোখে খারাপ হতে যাব কেন? রিমা আহত হলো, নড়বড়ে কণ্ঠে শুধালো। আমি অহংকারী, স্বার্থপর? অবশ্যই। তা না হলে ত্রয়ীর মতন একটা অসহায় মেয়েকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি কিভাবে? আমি না হয় ওকে দেখতে পারতাম না, কারণ শিষ্যভাই ওকে ভালোবাসতো, কিন্তু তুই ওকে কোনো কারণ ছাড়াই দেখতে পারতি না। রোজ রোজ মেয়েটাকে অত্যাচার করার কারণ খুঁজতি। আমি তো তোর জন্যই এসব করেছি। আমি কি তোকে এসব করতে বলেছিলাম? এখন আমার দোষ দিবি না। নড়বড়ে কণ্ঠে শুধালো। রিমার হৃদয় ভারী হলো, সাথে রাগও লাগলো ভীষণ। যে বান্ধবীর জন্য এত কিছু করলো, নিজের ভাইয়ের চোখে পর্যন্ত খারাপ হলো, সেই বান্ধবী এখন তাকে বলছে অহংকারী স্বার্থপর। বিষয়টা অনেকটা এমন হয়ে গেল না, যার জন্য করি চুরি সেই বলে চোর। রিমা চোখ মুখ শক্ত করলো, দাঁতে দাঁত চেপে বলল। তুই একটা বেঈমান, তোর জন্য এত কিছু করলাম আর তুই আজ আমাকে এসব কথা বলছিস? শিষ্য ভাই ঠিকই করেছে তোকে না ভালোবেসে। ওর মতো মেয়ে যে সংসারে যাবে সেই সংসার ধ্বংস। আর তুই যে সংসারে যাবি সেই সংসার বুঝি খুব ভালো হবে? তোর প্রকৃত রূপ জানলে কোনো ভালো ঘরের মানুষ তোকে বউ করে নিতে চাইবে না। আমাকে ভালো ঘরের মানুষ বউ করে নিতে চাইবে নাকি খারাপ ঘরে তা আমি বুঝে নেব। তুই তোর নিজের চরকায় তেল দে। শিষ্য ভাইকে তুই পাসনি আর কখনো পাবিও না, অন্তত আমি বেঁধে দেব না। তা দিবি কেন? অন্যের ভালো তো তোর সহ্য হয় না, অন্যের ভালো দেখলেই তোর জ্বলে। তুইও বা কম কিসে? এতদিন থেকেছি তোর সাথে, তোর সকল কুকীর্তির সম্পর্কে আমি অবগত। একটা বাচাল, অসভ্য, নির্লজ্জ মেয়ে। এক কথা দুই কথায় বেশ গুরুতরভাবেই ঝগড়া বেঁধে গেল রিমা এবং শিলার মধ্যে। ঝগড়ার তাড়নায় তারা নিজেদের কণ্ঠস্বর কিংবা ভাষা কোনোটাই সংযত রাখেনি। চারদিক থেকে শিক্ষার্থীরা জড়ো হতে লাগলো তাদের ঝগড়া উপভোগ করতে। কেউ হাসছে তো কেউ আরও তাদের ঝগড়ার আগুনে ঘি ঢালার চেষ্টা চালাচ্ছে। চারদিকে মানুষের ভিড় দেখে শিলা সবাইকে শুনিয়ে শুনিয়ে একটু জোরে জোরেই বলল। শাহেদ স্যার এসেছে থেকে তার পেছনে পড়ে আছিস, লজ্জা করে না ছাত্রী হয়ে স্যারের পেছনে ঘুরতে? এখন আবার আমাকে বলছিস তোর হয়ে স্যারকে ভালোবাসার কথা বলে দিতে? আশেপাশে সবাই শুনল শিলার কথাগুলো। রিমা লজ্জিত হলো। এতক্ষণের ঝগড়া তাও একটা পর্যায়ে ছিল, এখন সবার সামনে তাকে একদম নিচু করে দিল। রিমা আশেপাশে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল। আমি শাহিদ স্যারের পিছনে ঘুরি আর তুই কি করিস? এতদিন আমার ভাইয়ের পিছনে ঘুরেছিস, আমার পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছিস। যেই দেখলি আমার ভাই তোকে পাত্তাও দেয় না, হোমনি আমি ভালো না। আজকালকার মেয়ে মানুষ, এদের লজ্জা নেই, এদের লাজ লজ্জা বলতে নেই।
এরা নিজেরা ছেলেদের পেছনে করে, তাকে পাওয়ার জন্য আবার তার বোনকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এবার শিলাও লজ্জিত হলো। অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো আশেপাশে। সবাই কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। শিলা দাঁতে দাঁত চাপল, শুধু এইটুকু বলল, এই অপমানের বদলা আমি নেবই। তুই কিভাবে শাহেদ স্যারকে পাস আমিও দেখে নেব। শিলা চলে গেল। রিমা ততটা পাত্তা দিল না তার কথায়। তবে তার খারাপ লাগলো ভীষণ, যাকে এতদিন নিজের বান্ধবী পাস আমিও দেখে নেব। শিলা চলে গেল। রিমা ততটা পাত্তা দিল না তার কথায়। তবে তার খারাপ লাগলো ভীষণ, যাকে এতদিন নিজের বান্ধবী ভেবে এলো, যার জন্য ত্রয়ীর মতো একটা মেয়েকে বাড়ি থেকে বের করলো, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলো, তাকেও বাড়ি ছাড়া করলো। সেই বান্ধবী কিনা শেষ পর্যন্ত তার সাথে বেইমানি করলো, এইভাবে বন্ধুত্বের প্রতিদান দিল। সকালের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনো। সোহরাব হোসেন এবং সুমন হোসেন ইতোমধ্যে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছেন। তবে শিষ্য, আলভি, রবি এবং নয়ন এখনও খাবার টেবিলে। তাদের আজ খাবার খেতে বসতেই দেরি হয়েছে। কিছুটা সময় নিয়ে খাওয়া শেষ করলো শিষ্য, আলভি, রবি এবং নয়ন। তৃপ্তি এবং লুৎফা বেগম নামলেন একটু বাসনকোসন গুছাতে। রবি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হাত ধুতে যাবে, বেসিনের দিকে এক পা বাড়াতেই তৃপ্তি হঠাৎ নিজের এক পা বাড়িয়ে দিল। রবি অতটা খেয়াল করলো না। বেখেয়ালিতে পরের কদম বাড়াতেই তার পা বাঁধল তৃপ্তির পায়ের সাথে। মুহূর্তেই শরীরের ভারসাম্য হারালো সে। সামনে ছিল চেয়ার, সেই চেয়ারের উপর হুমড়ি খেয়ে পড়ল। ফলস্বরূপ চেয়ারের এক কোণা ঢুকে পড়ল রবির কপালে। সাথে সাথেই লাল রক্তের দেখা মিলল সে স্থান থেকে। আকস্মিক ঘটনায় চমকে উঠল উপস্থিত সকলে। শিষ্য, আলভি এবং নয়ন ছুটে গেল তাকে ধরতে, কিন্তু যা ঘটার তা আগেই ঘটে গেছে। শিষ্য এবং আলভি হন্তদন্ত হয়ে ধরল রবির দুই বাহু, টেনে উপরের দিকে তুলতে তুলতে শোধালো, তুই ঠিক আছিস তো? পড়লি কিভাবে? রবি সোজা হয়ে দাঁড়াতেই ফের চমকাল সবাই। লুৎফা বেগম তাড়াহুড়ো করে বললেন, এ কি, তোমার কপাল কেটে গেছে? ইস, কত রক্ত বের হচ্ছে। রবি হাত দিল কপালে। ততক্ষণে রক্ত তার কপাল বেয়ে নাক অব্দি গড়িয়েছে। ব্যথাও লাগছে ভীষণ, মাথাটা ঝিমঝিম করছে। তবুও জোরপূর্বক ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল সে। অতঃপর বলল, ওই একটু কেটেছে, সামান্য, নেই। তা বলতে হবে কি করে? কতখানি কেটে গেছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। কথাটা বলেই তিনি তাকালেন তৃপ্তির দিকে। তাড়া দিয়ে বললেন, ব্যান্ডেজের ব্যাগটা নিয়ে আয় তো তাড়াতাড়ি, রক্ত পড়া বন্ধ করতে হবে এখন। তৃপ্তি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল এক কোণে। ভীষণ খারাপ লাগছে তার। অপরাধ বোধে ভিতরটা মুষড়ে পড়েছে। আজ তার জন্যে রবির কপাল কাটল, এতটা রক্ত গড়ালো। সে এত কিছু ভেবেও পা বাড়ায়নি তখন। সবসময় রবি শুধু তাকে অপমান করে, তাই সে রবিকে একটু শিক্ষা দিতে চেয়েছিল। সে ভেবেছিল পা বাড়াবে, রবি তার পায়ে পা বেঁধে হোঁচট খাবে, আর তারপর সবাই রবির উপরে হাসবে। কিন্তু সেখানে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সে বুঝতেই পারেনি। তৃপ্তি দাঁড়ালো না ওখানে, ছুটে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। ততক্ষণে রবি, শিষ্যরাও হাত ধুয়ে চেয়ারে বসেছে। তৃপ্তি ফার্স্ট এড বক্স আনতেই শিষ্যতা নিয়ে নিল। বসলো রবির কপালে ওষুধ লাগাতে। কিছুটা সময় গড়ালো। ত্রয়ী কাঁধে কলেজ ব্যাগ নিয়ে কেবলই বেরোলো বাড়ি থেকে। শিষ্যও তার পিছু পিছু বেরিয়ে এলো। পিছন থেকে ডেকে বলল, বালের বস্তা, দাঁড়া। ত্রয়ী যেন শুনেও শুনল না শিষ্যের কথা। সে নিজের মতো হেঁটে চলল সামনের দিকে। শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, তোকে দাঁড়াতে বলেছি, বালের বস্তা, দাঁড়া। ত্রয়ী এবারেও দাঁড়ালো না। শিষ্যের রাগ লাগলো ভীষণ। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো মেয়েটার পথ আগলে। ত্রয়ী ভ্রু কুঁচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? এভাবে বখাটেদের মতো আমার পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। তোকে দাঁড়াতে বলেছিলাম না, দাঁড়ালি না কেন? ত্রয়ী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, আমারও ইচ্ছে হয়েছে তাই। শিষ্য অবাক হলো। ত্রয়ী আর আগের মতো নেই। আগে ত্রয়ীকে যা বলতো মেয়েটা তাই করতো, কখনো কথার পৃষ্ঠে একটা জবাব দিত না। আর এখন মুখে যেন খই ফুটছে এই মেয়ের। প্রতিটি কথায় তার জবাব দেওয়া চাই চাই। শিষ্যের মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো, গম্ভীর কণ্ঠে বলল, তুই বদলে গেছিস বালের বস্তা, আগে থেকে চালাক হয়ে গেছিস। তো সারা জীবন বলদ থাকবো নাকি? বাপের বাড়ি এসে সাপের 5 পা দেখেছিস? সাপের কোনো পা নেই। এখন কিন্তু তুই বেশি কথা বলছিস বালের বস্তা। আপনি আমার পথ ছাড়ুন, তাহলেই আর বেশি কথা বলবো না।
শিষ্য থেমে গেল। বুঝলো এই মেয়েকে আর কিছু বলে লাভ নেই। এখন আর ত্রয়ীকে রাগ দেখিয়ে বা ধমকে সামলানো যাবে না। ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল সে, অতঃপর বলল, দেখ বালের বস্তা, বিগত দিনে কি হয়েছে না হয়েছে তুইও সব জানিস, আর আমিও। আমি মানছি আমার মা বোন অন্যায় করেছে এবং তার জন্য তাদের আমি যথেষ্ট শাস্তি দিয়েছি। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বলে আমিও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। গত 6 মাস ধরে আমি বাড়ি ফিরি না, মা বোনের সাথে কথাও বলি না। তো শিষ্য একটু সময় নিল, ছোট্ট একটি শ্বাস ফেলে বলল, বিগত দিনে কি হয়েছে না হয়েছে ভুলে যা। কম তো কষ্ট দিলি না আমাকে। গত 6টা মাস আমার থেকে দূরে থাকলি, এখনো কি তোর আমাকে শাস্তি দেওয়া শেষ হয়নি? ত্রয়ী চুপ করে রইল, জবাব দিল না কোনো। শিষ্য একটু এগিয়ে এসে ত্রয়ীর একটা হাত ধরল, মোলায়েম কণ্ঠে বলল, এখন আমার সাথে ফিরে চল আমার বাড়িতে। ত্রয়ী শিষ্যের হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, কঠিন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। না, তুই আমার সাথে যাবি। না। শিষ্যের মেজাজ বিগড়াল, দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, শেষবারের মতো বলছি, বাড়ি ফিরে চল বালের বস্তা। যাব না আমি। ত্রয়ীর শক্ত কণ্ঠস্বর। শিষ্যের হঠাৎ খেয়ালে এলো ত্রয়ী অভিশাপে ভয় পায়। এর আগেও অভিশাপের ভয় দেখিয়ে তাকে দিয়ে বেশ কিছু কাজ করিয়ে নিয়েছে সে। শিষ্য বাঁকা হাসল, এরপর বলল, বাড়িতে ফিরবি নাকি অভিশাপ দেব? ত্রয়ীও হাসল শিষ্যের কথায়। এই লোক ভেবেছে তাকে অভিশাপের কথা বলবে আর সে দৌড়ে বাড়ি চলে যাবে। এখন সময় বদলেছে, ত্রয়ী শক্ত হয়েছে। সে এখন আর ভয় পায় না ওইসব অভিশাপ টভিশাপে। আগে তার ভিতরে হারানোর ভয় ছিল, তাই অভিশাপে ভয় পেত। এখন আর জীবনে হারানোর মতো কিছু নেই, আর অভিশাপে ভয়ও নেই। ত্রয়ী মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, দিন অভিশাপ। আপনার অভিশাপকে ভয় পায় কে? সত্যি সত্যি কিন্তু অভিশাপ দেব। দিন না, তাড়াতাড়ি দিন। আর যদি আপনি অভিশাপ দিতে ভয় পান তাহলে আমায় বলুন, আমি আপনাকে অভিশাপ দিই। 32টা দাঁত আমার মুখে, এই মুখ থেকে দেয়া অভিশাপ বিফলে যাওয়ার চান্স খুবই কম। শিষ্যের ক্রোধ আরও বাড়ল, কটমট করে বলল, কি অভিশাপ দিবি? দে তো দেখি, কত বড় সাহস তোর। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফিরল, কি অভিশাপ দিবে ভেবে পেল না সে। শেষে এক প্রকার হুজুগের বশেই বলে ফেলল, আপনার মাথায় গু পড়ুক। ত্রয়ীর কথাটা বলতে দেরি, তবে শিষ্যের মাথায় সাদা বর্ণের একদলা ঘন তরল এসে পড়তে দেরি লাগলো না খুব বেশি। শুধু মাথায় না, মাথার উপর থেকে কিছুটা তরল ছিটকে কপালেও লাগলো তার। সাথে সাথে চোখ বন্ধ করে নিল শিষ্য। সম্ভবত মাথার উপরে থাকা গাছ থেকে কোনো পাখি তার মল ত্যাগ করেছে, আর সেটাই এসে পড়েছে শিষ্যের মাথায়, কপালে। ত্রয়ী হতবাক হয়ে পড়ল। সত্যি সত্যি তার অভিশাপ এভাবে লেগে গেল? ত্রয়ী চোখ বড় বড় করল, বিস্মিত কণ্ঠে বলল, সত্যি সত্যি আপনার মাথায় গু এসে পড়লো? শিষ্যের গা ঘিন ঘিন করে উঠল। শেষে কিনা পাখিতে কাজ সেরে দিয়েছে তার মাথায়। ইস, কি বিশ্রী অভিজ্ঞতা! শিষ্যের নাক মুখ কুচকে এলো, দাঁতে দাঁত পিষে বলল, পলির বস্তার বাচ্চা। ত্রয়ী নিজেই তো হতবাক এহেন ঘটনায়, তবে তা সে প্রকাশ করল না, বরং ভাব নিয়ে বলল, দেখেছেন, বলেছিলাম না 32টা দাঁত আমার মুখে, এই মুখ থেকে দেয়া অভিশাপ বিফলে যাওয়ার চান্স খুব কম। 32টা দাঁত তাই? দাঁড়া তুই। কথাটা বলে শিষ্য ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। চোখে পড়ল রাস্তার ধারে একটি ভাঙা ইটের টুকরোর দিকে। শিষ্য হন্তদন্ত হয়ে হাতে তুলে নিল সেটা, ত্রয়ীর দিকে তেড়ে গিয়ে বলল, আয়, এই ইট দিয়ে টাক মেরে তোর সব দাঁত ফেলে দে। যে দাঁতের জন্য আমার গায়ে অভিশাপ লাগবে, আমার মাথায় গু পড়বে, সে দাঁতই আমি রাখবো না। ত্রয়ী আতকে উঠল, দ্রুত সরে গেল পিছনের দিকে। শিষ্য যা ছেলে, তাতে এই ইট দিয়ে টাক মেরে তার দাঁত ফেলেও দিতে পারে। ত্রয়ী আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, শুধু কি আমার দাঁতের দোষ? আপনার চুলের দোষও আছে। মেয়েদের মতো লম্বা লম্বা চুল রেখেছেন, সেগুলো আবার উস্কো খুস্কো। পাখি তো নিজের বাসা ভেবে পটি করে চলেই গেছে। এইটুকু বলে থামল ত্রয়ী, মুখ বাঁকিয়ে ফের বলল, চুল দাড়িতেই চোখ মুখ ঢেকে গেছে, মনে হচ্ছে যেন কোনো পাগল পাখির বাসা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে তো পাখি মাথায় পটি করে গেছে, 2 দিন পর দেখা যাবে মানুষ পাগল ভেবে পাগলা গারদে নিয়ে যাচ্ছে। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না ত্রয়ী। যত্রতত্র পায়ে চলে গেল কলেজের দিকে। এখন এখানে থাকা মানেই বিপদ। সে যা বলেছে তাতে শিষ্য যে কোনো সময়ে ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দিতে পারে। তবে এবার আর শিষ্য গেল না ত্রয়ীর পিছু পিছু, দাঁড়িয়ে রইল ওখানেই, হাত বুলালো চুল দাড়িতে,
সত্যিই তার চুল দাড়িগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। এতদিন হন্য হয়ে ত্রয়ীকে খুঁজতে খুঁজতে সত্যি বলতে কাটাতেও ইচ্ছা হয়নি, তবে এখন এগুলো কাটা প্রয়োজন। অন্তত ত্রয়ীর নিকট নিজের দুর্বলতা জাহির করতে হলেও চুল দাড়িগুলো কাটা প্রয়োজন। রিমার সাথে ঝগড়ার পর থেকেই শিলা অপেক্ষায় আছে শাহিদের। শাহিদ কলেজে আসার সংবাদ তার কর্ণে পৌঁছাতেই ছুটে গেল শাহিদের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে। দরজার নিকটে দাঁড়িয়ে শুধালো। স্যার আসবো? শাহেদ নিজের টেবিলে বসে কি যেন কাজ করছিল। শিলার গলা পেয়ে একবার চোখ তুলে তাকালো সে, ফের আবার নিজের কাজে মনোযোগ দিতে দিতে বলল, এসো। শিলা এগিয়ে গিয়ে দাঁড়ালো শাহেদের টেবিলের নিকটে। একটু সময় নিয়ে বলল, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। শিলা এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আর আপনি কি না কি মনে করেন? শাহেদ নিজের কাজ থামিয়ে ফের তাকালো শিলার দিকে, অভয় দিয়ে বলল, তুমি নিঃসন্দেহে বলো, সমস্যা নেই। শিলা মনে মনে হাসল, তবে চোখে মুখে একটা ইতস্তত ভঙ্গি নিয়েই বলল, আমার বান্ধবী আছে না, ও আপনাকে পছন্দ করে। অবশ্য পছন্দ বললে ভুল হবে, ওর ভেতরে আপনাকে নিয়ে একটা জেদ কাজ করে। শাহেদ প্রথমে অবাক হলো শিলার কথা শুনে। এর মানে রিমাও তাকে পছন্দ করে? তবে পরক্ষণেই আবার মেয়েটা কি বলল, রিমার ভিতরে তাকে নিয়ে জেদ কাজ করে? এই কথার মানে কি? শাহেদের ভ্রুযুগল কুঁচকে এলো, কপালে ভাঁজ ফেলে সে শোধালো, মানে ওর ভেতরে আপনাকে ভালোবাসা চাওয়া বা নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষার তুলনায় আপনাকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষাটা অধিক। ওদের বাড়িতে একটা মেয়ে থাকতো না, ত্রয়ী? হ্যাঁ, শুনেছি মেয়েটা নাকি এখন চলে গেছে। না স্যার, মেয়েটা চলে যায়নি। ওকে রিমা আর রিমার মা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু আপনার জন্য। শাহেদ বিস্মিত হলো, অহতবাক কণ্ঠে শোধালো, আমার জন্য? হ্যাঁ, আপনি তো প্রায়ই ত্রয়ীর সাথে কথা বলতেন, এটা রিমা সহ্য হতো না। ও চাইতো আপনি শুধু ওর সাথে কথা বলুন, ওকে দেখুন। এই বিষয় নিয়ে ত্রয়ীর প্রতি একটা ক্ষোভ ছিল। সারাদিন উঠতে বসতে মেয়েটাকে অপমান করত। এর মধ্যে আবার জানতে পারলো ওর ভাইয়ের সাথে ত্রয়ীর একটা সম্পর্ক আছে। দুই মিলিয়ে ত্রয়ীর ওপর ক্ষোভ আরও বেড়ে গেল এবং মেয়েটার বিরুদ্ধে ওর মাকে খেপিয়ে তুলল। তারপর দুজন মিলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিল। এইটুকু বলে থামল শিলা, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, বাবা মাহীন মেয়েটা, চার কুলে কেউ নেই। তারপর অতটা চটপটে স্বভাবেরও নয় ত্রয়ী। সেই মেয়েটাকে একা বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, নাকি মরে গেছে কেউ জানে না। শিশুভাই তো সেই 6 মাস ধরে মেয়েটাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। শাহেদ মনোযোগ দিয়ে শুনল সবটা। ভিতরে ভিতরে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে গেল সে। রিমা এরকম মেয়ে, আর সে এরকম একটা মেয়েকে একসময় ভালোবেসেছিল। যদিও মেয়েটার প্রতি এখনো কিছুটা দুর্বলতা তার রয়ে গিয়েছিল, কিন্তু আজকের এসব শুনে দুর্বলতা তো দূরে থাক, ঘৃণা হচ্ছে, সাথে নিজেকেও অপরাধী মনে হচ্ছে ভীষণ। আজ তার জন্যই ওই অসহায় বাবা মাহীন নরম মেয়েটা বাড়ি ছাড়া। সে যদি রিমার জন্য বারবার ত্রয়ীর সাথে কথা বলতে না যেত, তবে রিমার বোধহয় মেয়েটার প্রতি এতটাও খুব জন্মাতো না। এখন মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কোনো বিপদ আপদে পড়েছে কিনা তাও কারো জানা নেই। আজ তার জন্যই হয়তো ত্রয়ী নামক ফুটফুটে অসহায় একটা মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। শিলা শাহেদের মুখাবয়ব দেখে বুঝে নিল তার ভিতরটা। মনে মনে বিশ্বজয়ের হাসি হাসল সে। রিমার নামে আজকে যা যা সে বলল, তারপর আর শাহেদের ওই মেয়েকে পছন্দ করা বা ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। অবশ্য সে মিথ্যেও তো কিছু বলেনি, যা বলেছে সবটাই সত্যি। সত্যিই তো রিমা এমনটা করেছে, বিনা দোষে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আকাশে সূর্যরা তার আলো ছড়াচ্ছে তেজ নিয়ে। রবি একা একা শুয়ে আছে বিছানায়। শিষ্য নেই যে সকালে ত্রয়ীর পিছু পিছু বেরিয়েছে। এখনো ফিরেনি। নয়নার আলবিও কোথায় যেন বেরিয়েছে। কক্ষে রবির একা উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়ে তৃপ্তি এসে দাঁড়ালো দরজার অভিমুখে। সকালের ওই ঘটনার পর সেও কলেজে যায়নি। তৃপ্তি হাত উছিয়ে দরজায় টোকা দিল, গলা বাড়িয়ে বলল, আসবো? রবি বিছানায় উঠে বসল, থমথমে কণ্ঠে জবাব দিল, এসো।
তৃপ্তি দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রবি পূর্বের ন্যায় গম্ভীরতা ধরে রেখে শুধালো। কি চাই? তৃপ্তি মাথা নুইয়ে নিল, আমতা আমতা করে বলল। দুঃখিত, কেন? সকালে আপনার সামনে পা দেওয়ার জন্য। আমি পা না দিলে আপনি পড়েও যেতেন না আর ব্যথাও পেতেন না। এখন অনুতপ্ত? হুম। যদি আমি মাপ না করি? তৃপ্তির ছল ছল নয়নে তাকালো। রবি ভরকে গেল, ব্যস্ত হয়ে বলল। আরে আরে কাঁদছো কেন? আমি তো তোমার সাথে আরে আরে কাঁদছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তৃপ্তি নাক টানলো, ফের মাথা নুইয়ে বলল। আমি আসলেই বুঝতে পারিনি ঘটনাটা রক্তারক্তি পর্যন্ত গড়াবে। আমার সত্যি ভীষণ খারাপ লাগছে, কান্না পাচ্ছে, আমি অনুতপ্ত। রবির মায়া হলো মেয়েটার প্রতি, তাছাড়া এভাবে একটা মেয়েকে কাঁদাতেও ইচ্ছে হলো না তার। রবি নরম গলায় বলল। আচ্ছা কাঁদতে হবে না, আমি তোমাকে মাপ করে দিয়েছি, কিন্তু এমনটা আর কখনো করো না। শুধু আমার না, কারোর ক্ষেত্রেই এমনটা করবে না। আচ্ছা। রাত্রি খুব বেশি নয়, ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানা দিচ্ছে রাত কেবল 10টা। কিন্তু মফস্বলে এইটুকু রাতেই চারিদিকটা নীরব হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন মধ্যরাত এখন। ত্রয়ী নিজের খাওয়া দাওয়া শেষে মা চাচিদের সাথে সবকিছু গুছিয়ে তবেই কক্ষে এলো। কক্ষে প্রবেশ করে দরজাটা আটকে পিছন ঘুরতেই চোখে পড়ল শিষ্যকে। লোকটা বেশ আটসাট বেঁধে বিছানায় বসে আছে, সাথে সাথে ভ্রুযুগল কুঁচকে এলো তার। শিষ্যকে কেমন আগের তুলনায় পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে। মাথায়ও আমার আগের মতো সেই লম্বা চুল নেই, দাড়িগুলোও ছোট ছোট। লোকটাকে চুল দাড়ি কেটে ফেলেছে। ত্রয়ী এগিয়ে এলো তার দিকে, ভ্রুযুগল কুঁচকে রেখেই শুধালো। কি ব্যাপার, পাখির বাসা হঠাৎ এমন পরিষ্কার দেখাচ্ছে কেন? তোর পছন্দ নয় বলে কেড়ে ফেলেছিল। আপনি কিভাবে জানলেন আপনার লম্বা চুল দাড়ি আমার পছন্দ নয়? তোর কথা শুনে। ত্রয়ীও আর এ বিষয়ে কথা বাড়ালো না, কপট রাগ দেখিয়ে বলল। আপনি এখানে এই রাতে কি করছেন? এলাম তোকে দেখতে, তোর সাথে একটু সময় কাটাতে। আপনার মাথায় কি কিছু নেই? আপনাকে এই রাতে এখানে কেউ দেখে ফেললে কি হবে ভেবে দেখেছেন আপনি? শিষ্য ভাবলেশহীন ভাবে জবাব দিল। কি হবে? আমি আমার বউয়ের কক্ষে এসেছি, এখানে কার কি বলার আছে? কিসের বউ, কার বউ? আমি এই বিয়ে মানি না। তোর এই কথার জন্য আরো একটা বাড়লো। এবার 7 বছরের 7টা, 7টা হওয়ার পর বলিস আমি এই বিয়ে মানি না। এমনি এমনি 7টা হয়ে গেছে। ত্রয়ী কটমট করল, দাঁতে দাঁত পিষে বলল। আজে বাজে কথা রেখে আমার রুম থেকে বেরোন তো। হব না। কি করবি তুই? দেখুন, আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। শিষ্য দুষ্টু হাসল, চোখে মুখে লাজুক ভাব ফুটিয়ে বলল। গরম হওয়ারই কথা, সামনে এত সুদর্শন হর একটা জামাই বসে আছে যে। আপনাকে আমি আমি ত্রয়ীর সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার পূর্বেই তার এক হাত ধরল শিষ্য, টেনে বসিয়ে দিল নিজের কোলে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল ত্রয়ী। দ্রুত উঠে যেতে চাইল শিষ্যের কোল থেকে, কিন্তু শিষ্য তা হতে দিল না। শক্ত করে সে চেপে ধরল ত্রয়ীর শোঢল নরম কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। সাথে সাথে শিউরে উঠল মেয়েটা, হৃদয় স্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল। কি করছেন কি, ছাড়ুন আমায়। শিষ্য ছাড়ল না, বরং মুখ গুছল ত্রয়ীর ঘাড়ে, সেখানে নাক ঘষতে ঘষতে বলল। পুরুষ মানুষ একটু অথর্য প্রকৃতির হয়, জানিসই তো। এইটুকু বলে একটু থামল সে, পরপর ঘোর লাগা কণ্ঠে ফের বলে উঠল। তোকে সম্পূর্ণরূপে কাছে পেতে ইচ্ছে হচ্ছে বালের বস্তা। ত্রয়ী চমকালো, কিসব বলছে এই লোক? সম্পূর্ণরূপে কাছে পেতে ইচ্ছা হচ্ছে মানে কি? ঢোক গিলল মেয়েটা, নিজেকে শিষ্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো। শিষ্য মুখ তুলল ত্রয়ীর ঘাড় থেকে, বাঁকা হেসে বলল। এখন আমি কি করব জানিস? কি? তোকে লম্বা একটা চুমু খাবো। কথাটা বলে আর এক মুহূর্তও দেরি করল না শিষ্য। ত্রয়ীর মাথার পিছনে এক হাত দিয়ে মেয়েটার মুখটা টেনে নিল নিজের মুখের কাছে। ত্রয়ী কোনো বাধা প্রদান করবে তার পূর্বেই তার নরম কোমল 2 ওষ্ঠ নিয়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। ত্রয়ীর সম্পূর্ণ শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, মনে হলো যেন শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল এক রক্তস্রোত। মেয়েটার প্রথম কিছুক্ষণ কেটে গেল ঘোরে, এরপর ঘোর কাটতেই সে কেল ঘুষি শুরু করলো শিষ্যকে। 2 হাত তুলে নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো তাকে, কিন্তু হায়, শিষ্যের শক্তির সাথে কি আর সে পেরে উঠে? এত চেষ্টা করেও নিজের থেকে এক চুলও সরাতে পারল না লোকটাকে। শেষে হাল ছেড়ে দিল সে, পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল,
আর সবচেয়ে বড় কথা হলো, এতদিন পর শিষ্যের হঠাৎ এই স্পর্শ তার খারাপ লাগছে না। উপরে উপরে যতই চোটপাট দেখাক না কেন, ভিতরে ভিতরে সে কেমন এক সুখ সুখ অনুভব করছে। বেশ কিছুটা সময় নিয়ে নিজের কার্যসিদ্ধি করে ত্রয়ীকে ছাড়ল শিষ্য। ফের মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, তোকে হারিয়ে একটা কথা অন্তত বুঝেছি আমি, যে মানুষের যখন যা করতে ইচ্ছে হয় করে ফেলা উচিত, নয়তো পরে পস্তাতে হয়। এই যেমন ধর, বিয়ের পরপরই তোকে আমার কাছে পেতে ইচ্ছে হতো, ভালোবাসতে ইচ্ছে হতো, যখন তখন চুমু খেতে ইচ্ছে হতো, কিন্তু আমি তখন নিজেকে সামলিয়েছি, ধৈর্য ধরেছি, ভেবেছি সবটা ঠিকঠাক করে তোকে সম্পূর্ণরূপে নিজের করে নেব। অথচ দেখ, ততদিনে তুই আমার জীবন থেকে হারিয়ে গেলি। কিন্তু আমি যদি তোকে আগে নিজের ধরেছি, ভেবেছি সবটা ঠিকঠাক করে তোকে সম্পূর্ণরূপে নিজের করে নেব। অথচ দেখ, ততদিনে তুই আমার জীবন থেকে হারিয়ে গেলি। কিন্তু আমি যদি তোকে আগে নিজের করে নিতাম, যখন যা ইচ্ছা হয় করতাম, তাহলে আমার ভালোবাসা নিয়ে তোর মনে একটু হলেও কম সন্দেহ জাগত। আমার মা বোন তোকে বাড়ি থেকে বের করে দিলেও তুই অত সহজে আমাকে ছেড়ে আসতে পারতি না, অপেক্ষা করতি আমার